ইউনুসকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো ইউনুস। আপনি যদি ইউনুসের ও অতীতের কর্মকাণ্ড বিশ্বাস নাও করেন, আপনি শুধু সে যে ক্ষমতায় আসার পরে যে সুযোগ সুবিধাগুলো নিল, তার নিজের 666 কোটি টাকা মাফ নিল, তারপরে গ্রামীণ ব্যাংকের জন্য কর মাফ নিল, হ্যাঁ, তারপরে আবার আদম ব্যাপারীর করার জন্য সে একটা কোম্পানি নিল, বিশ্ববিদ্যালয় নিল। আপনি এগুলা কি যদি দুর্নীতির মধ্যে পড়ে? এগুলা কি প্রতিটা দুর্নীতির মধ্যে জিনিস পড়ে? দুর্নীতি, কোনোভাবেই প্রতিটা জিনিস হলো আপনার দুর্নীতি। দুর্নীতি তো শুধু একটা ঘুষ খাওয়া দুর্নীতি না, রাষ্ট্র থেকে আপনি যদি মনে করেন যে ইউনুসের যে এই যে 666 কোটি টাকার কর মাফ সে নিল, এই টাকাটা তো হুম। সে পেয়ে গেল, এটা তো সে তো এটা রাষ্ট্রকে দিত, বা যে এটা করটা তো ফাঁকি আদালত দিয়েছে। আদালত মাফ করে, আদালত তো সেটা মামলাটা প্রত্যাহার করে নিলেন, বা কিছু একটা হয়েছে তো আদালত তো সেটা প্রত্যাহার করে নিয়েছে। জি প্লিজ। ইউনুসের আমলে ইউনুসের আমলে আদালত বলতে কিন্তু এখন আর কিছু নাই। দেখুন ইউনুস কি করেছে। ইউনুস আম, যখন সে শপথ নেয়, সে বলল যে সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্স নিয়ে সে শপথ নিল। পরে তো আমরা দেখেছি যে আসলে তখন বিচারপতিরাই জায়গা মতো ছিল না, সন্ত্রাসীরা তাদেরকে তাড়া করছে, বিচারপতি ছিল আরেক জায়গায়, প্রধান বিচারপতি। সেখানেও সে দুর্নীতি করেছে। দুর্নীতি হলো সকল রকমের অপকর্ম, মিথ্যা। ইউনুসের আমলে এগুলো শুরু হয়েছে। আপনি বাংলাদেশে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো দিয়েছে, আমি অবশ্য একটু পরে সেখানে ঢুকবো, ওই জিনিসগুলো ব্যাখ্যা না করলে বাংলাদেশের মানুষ জিনিসটা বুঝবে না। প্রথম কথা হলো, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই পিনাকিরা যেসব আপনার প্রপাগান্ডা করেছে, তার একটা ছিল যে দুর্নীতি, দুর্নীতির বিষয়টা। সেইখানে দেখা গেল যে ওরা প্রপাগান্ডা করে টোরে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাটপারকে, সে দুর্নীতিবাজ, সে ইউনুসকে তারা ক্ষমতায় বসালো। তারপরে ইউনুস কি কি করেছে সেটা আমরা দেখলাম। এরপরে যে বাংলাদেশে যেটা হবে সেখানে তো সবই দুর্নীতি, এবং তারই ধারাবাহিকতায় দেখেন এই এই যে প্রতিটা সন্ত্রাসী, 2 জুলাই আগস্টের এই সন্ত্রাসীগুলা ছিল মরে যাওয়ার জন্য এখানে এসেছিল। যেহেতু ওরা মরে যায় নাই, সন্ত্রাসী হামলাটা সাকসেসফুল হয়ে গেল। আজকে এক একজন 1,000, 2,000, 3,000 কোটি টাকা দুর্নীতি করেছে। একটা একটা 20-22 বছরের বাচ্চা ছেলে, দেখেন তার, যেটাকে নিয়ে আমরা সর্বশেষ দেখলাম যে আব্দুর রাজ্জাক রিয়াদ, তার নোয়াখালীর সেনবাগের বাড়িতে, সে দরিদ্র ছেলে ছিল, তার বাড়িতে বিল্ডিং উঠছে। এটা কালকে আমি প্রথম আলোর নিউজেও দেখলাম। জি। এরা সবাই চাঁদাবাজি করছে। আমরা কি কখনো বাংলাদেশে এত চাঁদা, বিশেষ করে বিএনপি বলেন, এই এনসিপি বলেন, এখন আগের থেকে তো 10 গুণ বেড়েছে সব জায়গায় চাঁদা। সবাই বলছে যারা চাঁদাবাজির শিকার, আপনি যদি তাদের আহাজারি দেখেন, দেখবেন যে বাংলাদেশে কত বেশি চাঁদাবাজি বেড়ে গেছে প্রত্যেকটা ফ্রন্টে। আগে কখনো ডিসি, এসপি এগুলার যে পোস্টিং হতো বিভিন্ন জায়গায়, এখানে তো কেউ ঘুষ খেত না, এখন সেখানেও তারা ঘুষ নিচ্ছে। এবং সব জায়গায়, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে এবং সমাজের সব ধরনের আপনার বন্ধনকে ইউনুস এবং তার এই ডাকাততন্ত্র জঙ্গিরা আজকে ধ্বংস করে দিয়েছে। আমাদের যদি ডেভেলপমেন্ট হয় সব ক্ষেত্রে, আপনার অসুবিধা কোথায়? আমাদের দুর্নীতিতেও যদি আমরা উন্নতি করতে পারি, চাঁদাবাজির ক্ষেত্রেও যদি আমরা উন্নতি করতে পারি, আহ, একদিক থেকে আলোচিত হতে হবে। আপনি প্রিয় দর্শক, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, আমাদের আজকের অতিথি হচ্ছেন রাষ্ট্রদূত হারুন আল রশিদ। এবং আপনারা জানেন যে আমাদের আজকের বিষয় হচ্ছে রকমারি চাঁদা এবং দুর্নীতি। রকমারি চাঁদা ও দুর্নীতি, রকমারি চাঁদার কিছু কথা আমি বলবো। কি কি ধরনের চাঁদা হতে পারে সেটি বলার পরে এই রকমারি চাঁদার ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করবেন। আমাদের দেশে কি কি কারা কারা চাঁদাবাজি করছে, আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজের ক্ষেত্রে এগিয়ে এসছে, আপনারা সবাই জানেন, এবং তারা ব্যাপকভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। আমাদের হারুন সাহেব বলুন যে কার বাড়িতে নাকি দালান হচ্ছে। আবার এটা তো ভালো এক ধরনের উন্নয়ন। আরেকটা হচ্ছে যে কেউ বলে যে আগে টিউশনই করতো, এখন আবার চাঁদাবাজি করে তারা, গুলশানে আবার চাঁদাবাজি করছে তারা, নানান কথা চলছে। আমি দুই একটা চাঁদাবাজি, একটা হচ্ছে কিস্তিতে চাঁদাবাজি, মানে আজকে 5 লাখ দেবেন, আবার 15 দিন পর 5 লাখ, আবার 15 দিন পর 2 লাখ। হ্যাঁ, কিস্তিতে চাঁদাবাজি, ক্ষুদ্র ঋণের মাধ্যমে চাঁদাবাজি, অল্প অল্প করে আপনি ধীরে 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 চাঁদা দিতে থাকবেন। এটা হচ্ছে এককালীন ক্ষুদ্র ঋণ। আরেকটা হচ্ছে এককালীন। এককালীন চাঁদা যদি আপনি দেন তাহলে কিছুটা আপনার মওকুফ হবে, আপনি কিছুটা কম দিতে পারবেন। এককালীন যেহেতু আপনি যদি 50 লাখ টাকা দেন, সেখানে হয়তো 5 লাখ টাকা কম রাখা হলো। অর্থাৎ এটাকে কি বলে যেন ওয়ার্ডটা, ভর্তুকি দেওয়া হলো না,
না, কিছুটা মওকুফ হবে আপনার। পূর্ণাঙ্গ চাঁদাটা আপনাকে দিতে হবে না। আরেকটা হচ্ছে বাকিতে চাঁদাবাজি। বাকিতে চাঁদাবাজি, আপনার কাছে যদি চাঁদা চাওয়া হয়, আপনি যদি বলেন যে, "বাবারে ৳১০,০০,০০০ দিমু কিন্তু আমারে ২ টা মাস সময় দাও।" সেখানে কিন্তু ইন্টারেস্ট বাড়বে। বাকিতে চাঁদাবাজি যখন হবে তখন ইন্টারেস্ট বাড়বে। আরেকটা ঠিক করেছি আমরা, নিরাপত্তা দানে চাঁদাবাজি। আপনার কোনো কিছু হবে না, আপনি আমাদেরকে মাসে, মাসে এই টাকাটা দিবেন। আপনারা আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। ঠিক আছে? আরেকটা হচ্ছে ষান্মাসিক চাঁদাবাজি। ষান্মাসিক ৬ মাস অন্তর, অন্তর আপনি চাঁদা দিতে হবে। ঠিক আছে? ৬ মাসের মধ্যে আর কেউ কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করবে না। আরেকটা হচ্ছে বাৎসরিক চাঁদা। বছরে একবার দিবেন, কিন্তু এর কোনো নড়চড় ব্যত্যয় হবে না। বছরে একবার চাঁদাবাজ। আরেকটা হচ্ছে আজীবন চাঁদা। এটা হলো আজীবন আপনি দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কোনো অসুবিধা হবে না আপনার। কিন্তু চাঁদা চলতে থাকবে। আরেকটা হচ্ছে বংশ পরম্পরায় চাঁদা। পিতা দিয়েছে, এখন তার সন্তানরা চাঁদা দিবে, আবার সন্তানরা যখন না থাকবে, সন্তানদের পুত্ররা তারা চাঁদা দিয়ে থাকবে। এটা হলো বংশ পরম্পরায় চাঁদা দিতেই থাকবে সমন্বয়ক ভাইদের। আরেকটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে চাঁদা। পিয়ার এখন বাংলাদেশে সংখ্যানুপাতে কোন জায়গায় কি চাঁদাবাজ কতজন আছে তাদের সংখ্যানুপাতে চাঁদা দিতে হবে, পিয়ার পদ্ধতিতে চাঁদা। এই যে চাঁদাবাজের যে আমরা যে বিশ্লেষণ করলাম যে চাঁদাবাজের যে ধরন, চাঁদাবাজির যে ধরন এখন চলছে, সেই সম্পর্কে আমি কিছু কথা বললাম। চাঁদাবাজির হার এত বেড়ে যাওয়ার কি কারণ আপনার মনে হচ্ছে? চাঁদাবাজির হার বেড়ে গেছে এই জন্য যে বর্তমানে যারা আপনার রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, হুম, তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা নানান ধরনের আপনার আহ, আহ, সন্ত্রাসীদের উপর নির্ভর করছে। এই সন্ত্রাসী কারা কারা? সন্ত্রাসীদের প্রোটেকশনের মধ্যে আপনার বিএনপি আছে, এনসিপি আছে, জামাত আছে। এখন এরা তো সরকারের বাইরে। তাহলে আপনি যাদের কাছ থেকে প্রোটেকশন নিবেন তাদেরকে আপনি কি দিবেন? তাদেরকে আপনি গণহারে এই বাংলাদেশের সাধারণ মানুষ ব্যবসায়ীদের উপর চাঁদা চাঁদা উত্তোলন করার আপনি ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ, সুতরাং এই জন্যই আপনার এই 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 চাঁদাবাজি বেড়েছে। অর্থাৎ ইউনুস সে যে সম্পূর্ণ অবৈধভাবে আছে এইটাকে আপনার আগে বুঝতে হবে। বাংলাদেশের আজকে চাঁদা সহ সব ধরনের অন্যায্য জিনিস বোঝার ক্ষেত্রে আপনি দেখেন ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি পাকিস্তানও কিন্তু তাদের যে আপনার ওই যে তাদের যে শুল্ক ব্যবস্থা আছে এটা নিয়ে একটা চুক্তি করে ফেলছে। ইউনুস কিন্তু করতে পারছে না। কেন ইউনুস করতে পারছে না? কারণ ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট জানে যে ইউনুস একটা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে রেখেছে। সুতরাং শুধু ইউনুসকে প্রোটেকশন দেওয়ার বিনিময়ে আমি সব আদায় করে নিব, আমি তাকে কোনো সুবিধা দিব না। সেই ঘটনাটা ঘটতেছে। ফলে সে কিন্তু কোনো বাণিজ্য চুক্তি করতে পারছে না। অর্থাৎ এখন সবকিছু হয়ে গেছে, একজন ডাকাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, তার ব্যক্তিগত প্রোটেকশনের বিনিময়ে কিন্তু সব কিন্তু বিদেশিরা নিচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার এই যে একেবারে সম্পূর্ণ অবৈধ একটা দখলদার সরকার বসে আছে, তার প্রোটেকশনের জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী লাগছে। এই গুন্ডা বাহিনীকে তো সে সরাসরি বেতন দিতে পারছে না, সে তাদেরকে বলছে যে তোমরা এই এই চাঁদা তোলো। সুতরাং এটা একটা ইউনুসের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই এই এই এনসিপি বলুন, যেগুলো মূলত আত্মঘাতী সন্ত্রাসী, জামাত বলুন, বিএনপি বলুন, তারা এই সুযোগটা পাচ্ছে। তবে যা হোক, আমি একটু পেছনে যেতে চাই দুর্নীতির ব্যাপারে কথা বলতে, আপনার যদি পারমিশন থাকে। এইটা যদি আরেকটু বলে ফেলেন চাঁদাবাজি সম্পর্কে। আপনার গুলশানে এক সাবেক এমপির বাসায় দেখলাম বেশ ওইটা নাকি কিস্তিতে চাঁদা ছিল। কিস্তিতে চাঁদা। আমি চাঁদাবাজের বিষয়গুলো দর্শকদের জন্য আরেকটু বলি। চাঁদার ধরনগুলো, আমাদের আজকের বিষয় হচ্ছে রকমারি চাঁদা। প্রিয় দর্শক, আপনাদেরও যদি কোনো আইডিয়া থাকে সেটা আপনারা শেয়ার করতে পারেন। আমরা স্ক্রিনে দেখাবো। আমাদের সমন্বয়ক ভাইরা যেটা করছে আমি একটু বলে দিই। একটা হচ্ছে কিস্তিতে চাঁদা। আপনি প্রতি কিস্তি শোধ করবেন, চাঁদাবাজ হয়ে যাবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে চাঁদা, এককালীন চাঁদা, বাকিতে চাঁদা, নিরাপত্তা দানে চাঁদা, ষান্মাসিক চাঁদা, বাৎসরিক চাঁদা, আজীবন চাঁদা, বংশ পরম্পরায় চাঁদা, পিয়ার পদ্ধতিতে চাঁদা। জি, এটা সম্পর্কে আপনি যদি আর দুই একটা কথা বলতে চান বলুন, তারপর আপনি দুর্নীতিতে যেতে পারেন। দেখুন আচ্ছা, আজ- আমি আরেকটা কথা বলি। আমাদের যে উমামা সাবেক সমন্বয়ক এবং পদত্যাগী সমন্বয়ক উমামা ফাতেমা, তিনি বলেছেন যে এই যে সমন্বয়করা যা করছে, অর্থাৎ মানি মেকিং মেশিন হয়ে গেছে। উমামা ফাতেমা বলেছে। ঠিক আছে? উপলব্ধি করতে পারছে, পদত্যাগ করার পর উপলব্ধি করতে পারছে সমন্বয়করা এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। জি।
সমন্বয়করা এখন কেউ যদি কোনো ভুল বুঝে থেকে মূলধারায় আসে, আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানানো উচিত। গত জুলাই জি। আগস্টে আমরা দেখেছি বাংলাদেশের নিরীহ মানুষরাও কিন্তু এই সন্ত্রাসীদের পেছনে গিয়েছে, অনেক তরুণ প্রজন্ম। আজকে তরুণ প্রজন্মের আপনি সব ধরনের স্বপ্ন কিন্তু ইউনূস অলরেডি ধ্বংস করে দিয়েছে। সুতরাং তরুণের যারা আছে তাদেরকে কিন্তু ইউনূস এবং 24-এর জুলাই আগস্টের সন্ত্রাসীদেরকে বিতাড়নে ভূমিকা রাখতে হবে, কারণ ভবিষ্যৎটা তো তাদের জন্যই। হ্যাঁ, আর একটা জিনিস দেখেন, ইউনূস হলো এখানে সমস্যার সবচেয়ে, আরেকটা হলো না, কমেন্টস। বাংলাদেশের হুম। যে মূল সমস্যা, জি, জি। বাংলাদেশ কারা রাষ্ট্র গঠন করবে, কারা রাষ্ট্রটা চালাবে, কোন পদ্ধতিতে রাষ্ট্র চলবে, এগুলো কিন্তু বাংলাদেশের দুর্নীতি বলুন, চাঁদাবাজ বলুন, সব কিছুর সাথে জড়িত। আর জুলাই আগস্টের যে যে সন্ত্রাসীরা আজকে চাঁদা নিচ্ছে, এটা পুরোপুরি আপনার সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আপনি কিছুদিন আগে, আমি বেশ মাসখানেক হবে আগে, আসিফ নজরুল নামে যেই 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 জঙ্গি উপদেষ্টা আছে, সে ওই যে তৃতীয় মাত্রার আরেক জঙ্গি জিল্লুরের ওইখানে এসে বলছে যে সে নিজেই বলে দিয়েছে যে তোমরা চাঁদা তোলো, 2 হাতে চাঁদা তোলো, একদম আপনার রেকর্ডেড। যখন সরকারের মন্ত্রী এই তাই? সন্ত্রাসীদেরকে বলে দেয় যে তোমরা 2 হাতে চাঁদা তোলো রাজনৈতিক দল গঠন করার জন্য, তাহলে হ্যাঁ। সেখানে তো আপনার তার বৈধতা ওরা দিয়েই দিয়েছে। তারা, এটা তো সরকারি পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি, আগে তো কখনো বাংলাদেশে এটা হয় নাই। আপনি কোনো জায়গায় অন্যায্য কিছু হলে আপনি সরকারের কাছে জি, যেতে পারতেন, একটা প্রতিকার চাইতে পারতেন। আজকে তো আপনি সরকারের কাছে যেতে পারছেন না, কারণ জিনিসটা তো তারা দুই পক্ষ মিলে করছে। যে যারা চাঁদাবাজি করছে তারা জামাতের হোক, বিএনপির হোক, লাল সন্ত্রাসীগুলা হোক, তারা তো এটা করছে সরকার, তারা তো সরকারের পার্টনার, এরা সবাই সরকারের পার্টনার। হুম, 2024-এ জুলাই আগস্টে যারা যারা এই আন্দোলনে গিয়েছে, হ্যাঁ, তারা সবাই কিন্তু এই সরকারের পার্টনার। সুতরাং এরা যাই করছে, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে এটা ইউনূসের ব্লেসিং নিয়েই করছে। হ্যাঁ, তারপরে কথা হলো তাহলে 2-4 জনকে ধরলো কেন? কারণ ধরলো যে এগুলোও তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। সব সময় কাউকে ধরে কাউকে ছেড়ে, জঙ্গিদের ছেড়ে দিয়ে, একটা ধরে 10টা ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংসের যে খেলা এরা নেমেছে, শুধু নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষা চুরি করার জন্য, নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইউনূস সেটা করছে। সুতরাং আপনি বর্তমানে যে নানান রকম চাঁদার কথা বললেন, যখন জি। রাষ্ট্র কোনো বাধা দেয় না, আইন কাউকে বাধা দেয় না, তখন তো এই ধরনের আপনার অবৈধ কার্যক্রমে ক্রিয়েটিভিটি আসবেই। তারা সৃষ্টিশীল উপায়ে চাঁদা গ্রহণ করছে, যার পরিণামে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের চাঁদা বর্তমানে অনেক বেড়ে গেছে। বিএনপির নাকি কোন দলের কেউ একজন নাকি বললেন আগে ৫০০ টাকা দিতে হতো, এখন সেখানে ১,০০০ টাকা দেয়। এরকম একজন চাঁদাবাজির কথা বলতেন। এটা হচ্ছে আবার কি সুদে আসলে এটাকে কি বলে? কি বলবো? মানে আগে দেয়া হয়তো ৫০০, এখন ১,০০০। যেখানে ৳১,০০,০০০ দেয়া হতো সেখানে এখন ৳২,০০,০০০ দিতে হয়। আচ্ছা, যাই হোক, চাঁদাবাজ নিয়ে দর্শকদের মতামতও আছে। চাঁদাবাজিটা বেশ জনপ্রিয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে অনেক চাঁদাবাজি হয়েছে। এখন সমন্বয়ক ভাইয়েরাও চিন্তা করলেন, আমরা বসে থাকবো কেন? আমাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা আছে চাঁদাবাজির ক্ষেত্রে, আমরা সেটা অব্যাহত রাখি। এখন বিএনপিকে ছাড়িয়ে আমাদের সমন্বয়ক ভাইয়েরা এগিয়ে যাচ্ছেন। এটাও তো এক ধরনের ডেভেলপমেন্ট। জি, আপনি এবার দুর্নীতি সম্পর্কে যদি আপনার মতামত, বক্তব্য দিতে চান, দিতে পারেন। দেখুন, বাংলাদেশে যে গত জুলাই আগস্টে যে যে ঘটনা ঘটে গেল, এটার জি, উপর আমি একটা জিনিস বলতে চাই। জুলাই আগস্টে যে একটা জঙ্গি হামলা হলো, এমনকি জি, যারা এই হামলাটাকে সমর্থন করে না, তারাও এটাকে জঙ্গি হামলা নামে চিহ্নিত করতে এখন পর্যন্ত পারে নাই। অর্থাৎ হলো বাংলাদেশের মানুষের আপনার রাজনৈতিক চিন্তার যে দন্য, সেটা একটা বিষয় এখানে ফুটে উঠেছে যে একটা সম্পূর্ণ একটা অবৈধ কার্যক্রমের মাধ্যমে একটা বৈধ সরকারকে তারা ফেলে দিল। কোন অভিযোগে ফেললো? যে এরা প্রচুর দুর্নীতি করে। গতকাল আমি রাত্রে একটা ভিডিও দেখছিলাম, ডাক্তার সায়ন্ত নামে এক ব্যক্তি, আপনার হুম, আরেক হুম। ডাক্তার তুষার, এই দুইজন মিলে কোনো একটা টেলিভিশনে তারা টক শো করছে। সেখানে ডাক্তার সায়ন্ত বলতেছে যে শেখ মুজিব বলেছিল যে আমার এখানে চোরের খনি, সেই চোরদের আপনার এই এই উত্তরসূরিরা গত 14 বছর বাংলাদেশকে খেয়েছে। চিন্তা করেন, আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে এই যে ডাক্তার সায়ন্ত বিএনপির প্রতিনিধি, তারা কিভাবে আওয়ামী লীগকে মেলাইন করছে আপনি চিন্তা করে দেখেন। এই যে মেলাইনটা করছে, আওয়ামী লীগ কোনো উত্তর দিতে পারছে না বা তাদের দেওয়ার কোনো প্ল্যাটফর্ম নাই, সেটার প্রেক্ষিতে আমি কিছু তথ্য আপনাকে দিতে চাই। জি, বাংলাদেশ
পরপর 5 বার দুর্নীতিতে বিশ্বের সবচেয়ে সেরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসাবে চিহ্নিত হয়েছিল। কখন জানেন? এটা 2001, 2001 এক, থেকে, হ্যাঁ। 2, 3, 4, 5 এইভাবে 6 পর্যন্ত। 1 থেকে 6 পর্যন্ত আপনার বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে জি। 1, 1, 2, 3, 4, 5, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? আর 6 সালে ছিল থার্ড দুর্নীতিবাজ রাষ্ট্র। 7 সালে আপনি হলো 7, 8, 9, 10, 11 এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আপনার দুর্নীতিতে বাংলাদেশের র্যাঙ্কিং চলে গেল 30-এর ঘরে। অর্থাৎ জি। যেখানে 2001 থেকে 5 পর্যন্ত বাংলাদেশ ছিল বিশ্বের সেরা দুর্নীতিবাজ দেশ, কারা বলেছে? বাংলাদেশের কেউ বলেনি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আপনার জি। জার্মান ভিত্তিক একটা এনজিও, হ্যাঁ? তারা পরবর্তীতে আপনি দেখেন এই আওয়ামী লীগ সরকারের আমলে এই সিরিয়ালে বাংলাদেশ কখনো 30-এর নিচে নামে নাই। 2023-এ ছিল 31তম দুর্নীতিগ্রস্ত দেশ, আবার 2024-এ এসে র্যাঙ্কিং কমে গেছে 29। মানে ইউনূস যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে বাংলাদেশের দুর্নীতি আবার বাড়া শুরু করেছে। এখন বা যারা বিএনপির লোকজন তারা গণহারে বলছে যে আওয়ামী লীগ দেশকে শেষ করে দিছে, বাংলাদেশের মানুষও ভুলে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ যা না শেষ করছে তার চেয়ে বেশি কিন্তু দুর্নীতি ছিল বিএনপির ওই 5 বছরে, 2001 থেকে 2000 সালে ক্ষমতায় থাকা অবস্থায়। প্রকারান্তরে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2009 থেকে 2024 সাল পর্যন্ত উনি যখন রাষ্ট্র চালাচ্ছেন তখন জি। দুর্নীতিতে বাংলাদেশ মোটামুটি 2012 সাল থেকে সবসময় আরো 30টা দেশ বিশ্বে বাংলাদেশ থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ পাওয়া গেছিল। এবং এই লাইনে একবার কিন্তু বাংলাদেশ 47তম হয়েছে, আর একবার হয়েছিল 41তম। আপনি চিন্তা করতে হুম। পারেন 47তম মানে হলো অলমোস্ট ইউরোপিয়ান দেশগুলার সমান। অর্থাৎ বাংলাদেশে যখন 47তম দুর্নীতিগ্রস্ত দেশ হয় তার মানে হলো বাংলাদেশের থেকে আরো বেশি দুর্নীতি হচ্ছে এমন 46টা দেশ পাওয়া গেছে। এই যে আওয়ামী লীগের সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলতেছে বাংলাদেশ দুর্নীতি সূচকে অনেক ভালো করেছে, আওয়ামী লীগের সরকার কিন্তু এটা কোনোদিন প্রচার করেনি। উপরন্তু আপনি দেখবেন এই যে পিনাকি, তারপরে ইলিয়াস, যারা যারা এই অপপ্রচার চালিয়েছে, কনক সারওয়ার, ওরা কিন্তু বলেই যাচ্ছে সব টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। প্রথম আলো বলছে, দেবপ্রিয় বলছে, তারপরে আপনার দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি সত্যিকারের তথ্যের ভিত্তিতে দেখি তাহলে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি কম হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে, একেবারে আপনি 72 সাল থেকে যদি ধরেন। কিন্তু আমাদের জাতির জন্য বড় দুর্ভাগ্যের বিষয় না, শেখ কিন্তু হাসিনা আমরা তো সরকারের। লুটপাটের কথা, আমি এটা না বললেই তো নয়। লুটপাটের কথা আমাদের দেবপ্রিয় সাহেব বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, হাজার হাজার লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে চলে গেছে। এটা আমরা কিভাবে, আমরা তো এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আমাদের এত বিজ্ঞ মানুষজন কথাটি বলেছেন, অবশ্যই আমরা বিশ্বাস করতে হবে। বাংলাদেশের মানুষ পুরোপুরি আপনার প্রপাগান্ডিস্টদের দ্বারা মগজ ধোলাইকৃত, তথ্য কিন্তু সেটা বলে না। হ্যাঁ, তবে দুর্নীতির পরিমাণ যদি আপনি ধরেন, টাকা চুরির পরিমাণ যদি ধরেন, সেখানে একটা যুক্তির কথা আপনি বলতে পারেন। বাংলাদেশ ছিল অত্যন্ত ক্ষুদ্র অর্থনীতির একটা দেশ। মনে করেন এক জায়গায় যদি বাজেট থাকে ধরেন আপনার 5,000 টাকা, আপনি যদি সেখান থেকে 10% চুরি করেন, আপনি কত টাকা চুরি করবেন? আপনি চুরি করবেন বা আমি চুরি করব 500 টাকা, তাই না? সেই বাজেটটা যদি 5 কোটি টাকা হয়, আমি যদি 2%ও চুরি করি, টাকার পরিমাণটা বাড়তে পারে। কিন্তু আপনাকে দেখতে হবে যে তুলনামূলকভাবে দুর্নীতি কিন্তু কমে এসছে। এবং সেটাই ইম্পর্টেন্ট। যখন শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতিটা তুলনামূলকভাবে কম ছিল। এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমি জিনিসটা বের করেছি, কিন্তু যে কেউ এটা অনলাইনে গিয়ে চেক করে নিতে পারে। কিন্তু এইগুলো শেখ হাসিনা সরকার বুদ্ধিমত্তার সাথে কখনো আপনার প্রচার করেনি। এখন যদি আমরা এই ডেটাগুলো অ্যানালিসিস করি তাহলে দেখব যে বাংলাদেশে সবচেয়ে দুর্নীতি কম হয়েছে, ধারাবাহিকভাবে যদি আপনি বিচার করেন সবচেয়ে দুর্নীতি কম হয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 2009 থেকে 24 পর্যন্ত সরকার চালিয়েছেন এই সময়টায়। কিন্তু এই সরকার সেগুলো মানুষের কাছে বলেনি। তারা অপপ্রচারকারীদের দ্বারা তারা নিজেরাও আমার মনে হয় দ্বিধাগ্রস্ত ছিল যে এত কথা বলছে, কিন্তু আমরা সেই জিনিসটা তলিয়ে কখনো দেখার সুযোগ পাই নাই। আমি এই যে ডেটাগুলা দিলাম এগুলো আপনারা যে কেউ চ্যালেঞ্জ করতে পারে যে কাউকে নিয়ে, কিন্তু আমরা যদি তুলনামূলকভাবে দেখি, এবং আপনি দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অনেক এমপিও কিন্তু ধরা পড়েছে, তারা কিন্তু জেলে গেছে।
হুম, আপনার অনেক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছিল। হ্যাঁ, একেবারে আদর্শ সিচুয়েশন হয়তো ক্রিয়েট করে নাই, আদর্শ সিচুয়েশন হয়তো এখন ক্রিয়েট করার সুযোগ আসছিল। তার মধ্যে তো ইউনূস এসে দেশটাকে পুরোপুরি, আবার দেখবেন যে আগামী ২-১ বছরের মাথায় বাংলাদেশ আবার সেরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর বিএনপির রেকর্ড তো আওয়ামী লীগের চেয়ে অনেক খারাপ। ইউনূস সাহেবের এই সময় কি আবার ব্যাপক দুর্নীতিগ্রস্ত দেশ হবে বাংলাদেশ? এটা কি জনগণ বিশ্বাস করবে? যারা জনগণ শান্তিপ্রিয় বিশ্বাস মানুষ না মনে করুক, কিন্তু তাদের নিত্যদিনের যে জীবনযাপন, সেখানে তো এটার প্রভাব থাকবে। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনাকে আরেকটা কথা বলি, আপনি কথাটি তুলেছেন যে এই যে নতুন প্রজন্মের যারা সমন্বয়ক, যারা চাঁদাবাজি করছে অথবা যারা জুলাই আগস্ট আন্দোলনের সময় গেছে, বুঝে হোক না বুঝে হোক, হ্যাঁ, তাদের ব্যাপারে ধরেন আওয়ামী লীগের, আপনি তো আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগের কি বক্তব্য হওয়া উচিত আপনার কাছে কি মনে হয়? কাদের জন্য? জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, বুঝে হোক না বুঝে হোক, নতুন প্রজন্ম, নতুনদেরকে তো কাছে টেনে নিতে হবে, ভুল শুধরে নিতে হবে। হয়তো তারা অনেকে ভুল বুঝেছে এরই মধ্যে। সেই ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা কি হওয়া উচিত? বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা এর মধ্যে কিন্তু আমরা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে তাদের যেসব অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলগুলো আছে, তারা কিন্তু বলে দিয়েছে যে, অনেকে প্রচার করছে যে শেখ হাসিনা ফিরে আসলে আবার একটা প্রতিশোধ নিবে, তারা কিন্তু সেটা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে যা অনেকে ভুল করেছে, এমনকি আওয়ামী লীগের লোকও তো ভুল করেছে, আপনি কিভাবে তাদেরকে গণহারে প্রতিশোধ নিবে? হ্যাঁ, তো গণহারে প্রতিশোধ নিলে আমরা শুনেছি যে এই যে খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, ওনার ছেলেও নাকি লাল বদর হয়ে গেছে। তাহলে তো সেটা সম্ভব না। অনেকে এই 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 অপপ্রচারে যোগ দিয়েছে এবং মগজ ধোলাইকৃত হয়েছে, অনেক ধরনের অর্থ বন্টন হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের প্রচুর নাটকের অভিনেতা অভিনেত্রী, সিনেমার অভিনেতা অভিনেত্রী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, যা যা পরিচয় আছে সব লোক কিন্তু লাল বদরদের সহযোগী হয়েছে। কেন হয়েছে? কারণ ইউনাইটেড স্টেটসের যে প্রেসিডেন্ট আছেন ডোনাল্ড ট্রাম্প, উনি বলেছেন যে এখান থেকে $29 মিলিয়ন ওইখানে নিয়ে গিয়ে তারা সেই টাকাটা ব্যবহার করেছে। এবং দেখেন টাকাটা অনেক ক্রিয়েটিভ ওয়েতে, যেই লোকগুলোকে রাস্তায় নামালে আপনার একটা আন্দোলন অনেক একটা আপনার স্মার্ট রূপ পায়, সেই কবি, সাহিত্যিক, সাংবাদিক, এমনকি আপনি জানেন এরাও নাকি একদিনের জন্য নেমেছিল। এই যে নাটক করে খুব বিখ্যাত লোক মামুনুর রশিদ, সেই লোক পর্যন্ত দেখেন এই লাল বদরদের সহযোগী হয়ে গেছে। আর ইরেশ জাকের, আলী জাকেরের ছেলে, সে তো এই টাকা পয়সা নাকি বন্টনই করেছে তার মাধ্যমে, এটা জঙ্গিরাও স্বীকার করেছে। কোন জায়গায় গিয়ে তারা হাত দিয়েছে? তো এইরকম একটা জঙ্গি উত্থান, এত বড় একটা মেটিকুলাস প্ল্যান, সেখানে সাধারণ মানুষ তো সহযোগী হবেই। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যেসব তরুণ, যেসব কিশোর যারা এই ভুল বুঝে এবং এই জঙ্গিদের সহযোগী হয়েছে, তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন সেই পথ থেকে ফিরে আসার জন্য। আমিও আহ্বান জানাচ্ছি। আসলে এরা এরা ফিরে আসলে বাংলাদেশের জন্য মঙ্গল হবে এবং এদের উপর কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু যেই হ্যাঁ, লোকগুলা বুঝে শুনে এই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে, যেমন মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য, এই যে জিল্লুর তৃতীয় মাত্রার, তারপরে যেসব জঙ্গি, জাহেদ, এই লোকগুলো আছে, তাদেরকে তো আসলে ক্ষমা করার কোনো সুযোগ নেই।